আজকে আমরা আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বা আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি আমরা প্রতিষ্ঠা করব। তো আইনস্টাইনের এই আলোক তড়িৎ সমীকরণটি প্রতিষ্ঠা করার জন্য কতগুলো স্বীকার্য তিনি ধরে নেন, সেই স্বীকার্যগুলি হলো, 1 নম্বর, যে আলোক রশ্মির আপতন হয় ফোটন কণার স্রোত হিসাবে এবং প্রতিটি ফোটনের শক্তি h-nu। ফোটনের শক্তি কত হয় না, প্রতিটি ফোটনের শক্তি E সমান h-nu। প্রতিটি ফোটনের শক্তি E সমান h-nu, অর্থাৎ আলোক রশ্মির আপতন হয় ফোটন কণার স্রোত হিসাবে এবং প্রতিটি ফোটনের শক্তি হচ্ছে h-nu। 2 নম্বর, এই ফোটনের ধাতুর ইলেকট্রনের সঙ্গে ফোটনের সংঘর্ষ, দু রকম হতে পারে। হয় সংঘর্ষে ফোটনটা h-nu শক্তি নিয়ে পুরোটা প্রতিফলিত হয়ে ফিরে যাবে, অথবা সংঘর্ষে h-nu শক্তির পুরোটাই ইলেকট্রনকে দিয়ে দেবে। অর্থাৎ ধাতুর ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষে কি হবে না, E = h-nu শক্তি নিয়ে ফোটনটি হয় পুরোপুরি প্রতিফলিত হবে বা E = h-nu শক্তিটা পুরোপুরি ইলেকট্রনকে দিয়ে দেবে। তার মানে ইলেকট্রন প্রতিটা ফোটন আলোক রশ্মির আপতন হয় ফোটন কণার স্রোত হিসাবে, প্রতিটি ফোটনের শক্তি E = h-nu। H মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। আর এই যে h-nu শক্তি, ধাতব পৃষ্ঠে h-nu শক্তি নিয়ে যে ফোটনটা ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হবে, সেই সংঘর্ষের ফলে সেই h-nu শক্তি নিয়ে ফোটনটি হয় পুরোপুরি প্রতিফলিত হয়ে ফিরে চলে যাবে, অথবা এই E = h-nu শক্তিটা পুরোপুরি ইলেকট্রনকে দিয়ে দেবে। এই দুটো হতে পারে। তিনি আইনস্টাইন ধরেছিলেন যে h-nu শক্তি নিয়ে ধাতব পৃষ্ঠে ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষের পর হয় প্রতিফলিত হয়ে পুরোপুরি ফোটনটা ফিরে চলে যাবে, তা না হলে E = h-nu শক্তিটা পুরোপুরি ইলেকট্রনকে দিয়ে দেবে। যদি ইলেকট্রনকে পুরো শক্তিটা দিয়ে দেয়, এই শক্তিটা যদি E = h-nu শক্তিটা যদি ইলেকট্রনকে পুরোপুরি দিয়ে দেয়, সেটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে। কি হবে না, এই E = h-nu শক্তির কিছুটা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে ফ্রি করতে বা মুক্ত করতে কিছুটা শক্তি লাগবে, যেটাকে আমরা বলছি ধাতুর কার্য অপেক্ষক। আর বাকি যে শক্তিটা থাকবে, সেই শক্তিটা নিয়ে ইলেকট্রন তার গতিশক্তি প্রাপ্ত হবে, অর্থাৎ বাকি শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। তার মানে h-nu শক্তিটা ইলেকট্রনকে দেবে, সেই h-nu শক্তির কিছুটা অংশ ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে, অর্থাৎ ধাতুর যে কার্য অপেক্ষক তার জন্য ব্যয়িত হবে, এবং বাকিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ যদি ধাতুর
কার্য অপেক্ষক W0 হয় এবং ইলেকট্রনের গতিশক্তি Emax সর্বোচ্চ গতিশক্তি, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি Emax হয়, তবে h nu ইকুয়াল টু কি হবে W0। এই শক্তিটা তার ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠ থেকে ফ্রি করতে অর্থাৎ ওয়ার্ক ফাংশন হিসাবে ব্যয় হবে, প্লাস যেটা থেকে যাবে সেটা তার গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এই নিউ শক্তিটা ধাতব পৃষ্ঠে আপতিত হল, সেই শক্তির কিছুটা অংশ অর্থাৎ কার্য অপেক্ষক অর্থাৎ ইলেকট্রনটাকে ফ্রি করতে মুক্ত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, আমরা জানি যে কোন ধাতব পৃষ্ঠ থেকে একটা ইলেকট্রনকে মুক্ত করতে বা ফ্রি করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে তার কার্য অপেক্ষক। তাহলে এই নিউ শক্তি নিয়ে ফোটনটা আপতিত হলো, W0 অর্থাৎ কার্য অপেক্ষক হিসাবে এটা এই শক্তিটা ব্যয় হলো, ইলেকট্রনটা ফ্রি করলো, বাকি যে শক্তিটা থেকে গেল সেটা তার গতিশক্তিতে রূপান্তরিত হলো। অর্থাৎ এইচ নিউ সমান কার সঙ্গে সমান হবে, এইচ নিউ সমান W0 ওয়ার্ক ফাংশন প্লাস বাকিটা ইলেকট্রনের গতিশক্তি। এইটা হলো, তার মানে আমরা লিখতে পারি Emax ইকুয়াল কত হবে, Emax ইকুয়াল টু h nu মাইনাস W0, h nu মাইনাস W0। W0 টা কি এখানে ওয়ার্ক ফাংশন, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এটা কি বললাম 1 নম্বর সমীকরণ। যদি ইলেকট্রনের ভর সমান m বেগ, সর্বোচ্চ বেগ অর্থাৎ যে ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসবে সর্বোচ্চ বেগ নিয়ে, সর্বোচ্চ বেগ সমান Vmax হয়, তবে এখানে Emax মানে হাফ m Vmax স্কয়ার ইকুয়াল টু h nu মাইনাস W0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে E ইকুয়াল টু কত হলো, গতিশক্তি সমান হাফ m v স্কয়ার মানে হাফ m Vmax স্কয়ার ইকুয়াল টু h nu মাইনাস W0। আবার এই যে নিউ কম্পাঙ্ক নিয়ে ফোটনটা আপতিত হয়েছে, এই নিউ কম্পাঙ্ক নিয়ে আপতিত হওয়ার জন্য যদি নিবৃত্তি বিভব ধাতব পৃষ্ঠের একটা নিবৃত্তি বিভব আছে, নিবৃত্তি বিভব v0 হয়, তাহলে আমরা লিখতে পারি যে Emax ইকুয়াল টু EV0। অর্থাৎ ধাতব পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনটা নির্গত হবে ফটোক্যাথোড থেকে, তার যে সর্বোচ্চ শক্তি Emax সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে EV0। অর্থাৎ স্টপিং পটেনশিয়াল যদি নিবৃত্তি বিভব V0 হয় তাহলে তার শক্তির হ্রাস কত হবে EV0। অর্থাৎ ফটোক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে যে ঋণাত্মক বিভবে রাখলে কোনো আলোক তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, সেটা হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে Emax এক্ষেত্রে কত হবে, যে গতিশক্তিটা নিয়ে বেরোবে সেই পুরো শক্তিটাই EV0 এই পরিমাণ শক্তি হ্রাসের সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি, তাহলে অতএব লিখতে পারি এখান থেকে Emax ইকুয়াল টু EV0 ইকুয়াল টু h nu মাইনাস W0। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই তিনটে সমীকরণই হলো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। 1, 2, 3 এর যে কোনো একটিকেই সমীকরণ 1, 2 ও 3 এর
যে কোনো একটিকেই যে কোনোটিকেই একটিকে নয়, যে কোনোটিকেই আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বলা হয়। এই তিনটের যে কোনোটিকেই বলা হয় আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এক নম্বর কোনটা হলো? এক নম্বর, দু নম্বর, আর 3 নম্বর। এই তিনটে সমীকরণই হলো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, অর্থাৎ Emax equal to h nu minus w0, আবার half m v max square equal to h nu minus w0, আর নিবৃত্তি বিভব v0 হলে ev0 equal to h nu minus w0। এই যে তিনটেকেই বলা হচ্ছে, যে কোনো তিনটিকেই বলা হয় আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটা প্রতিষ্ঠার আগে আইনস্টাইন কতগুলো স্বীকার্য ধরে নিয়েছিলেন। সেই স্বীকার্যগুলো কি কি? না, প্রতিটি আলোক রশ্মির আপতন হয় ফোটন কণার স্রোত হিসাবে, এবং প্রতিটি ফোটনের শক্তি E equal to h নিউ। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক, এবং এই h নিউ শক্তি নিয়ে যখন একটা ফোটন ধাতব পৃষ্ঠে আপতিত হয়, তখন ধাতব পৃষ্ঠের ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ দু রকমের হয়। কিরকম? একরকম সংঘর্ষ হচ্ছে, হয় ফোটনটি h নিউ শক্তি নিয়ে সংঘর্ষের ফলে, ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষের ফলে পুরোপুরি প্রতিফলিত হয়ে ফিরে চলে যাবে, অথবা E equal to h নিউ শক্তিটা পুরোপুরি ইলেকট্রনকে ট্রান্সফার করে দেবে। হয় ধাতব পৃষ্ঠে ইলেকট্রনের সঙ্গে ফোটনের সংঘর্ষে h নিউ শক্তি নিয়ে সে প্রতিফলিত হয়ে চলে যাবে, অথবা h নিউ শক্তিটা পুরোপুরি ইলেকট্রনকে দিয়ে দেবে। যদি h নিউ শক্তিটা পুরোপুরি ইলেকট্রনকে দিয়ে দেয়, সেক্ষেত্রে কি হবে? না, h নিউ শক্তিটা দুটো ভাগে আবার ব্যয় হবে। কিরকম? না, h নিউ এই শক্তিটা একটা অংশ ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে যে শক্তি লাগে সেই শক্তি হিসাবে ব্যয়িত হবে, এবং বাকি যে শক্তিটা পড়ে থাকবে h নিউর, সেটা তার গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ যদি ধাতুর কার্য অপেক্ষক W0 হয়, তাহলে ইলেকট্রনটাকে মুক্ত করতে W0 পরিমাণ শক্তি ব্যয় হয়ে যাবে h নিউ থেকে, তাহলে বাকি থাকবে যে শক্তিটা, সেইটা ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তরিত হবে। তার মানে আমরা লিখতে পারি h নিউ ইকুয়াল টু W0 প্লাস Emax। Emaxটা হলো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, তাহলে Emax ইকুয়াল টু লেখা যাবে h নিউ মাইনাস W0। এটা হলো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের প্রথম রূপ। দ্বিতীয়টা, যদি ইলেকট্রনের ভর m হয়, সর্বোচ্চ গতিবেগ Vmax হয়, তাহলে Emax ইকুয়াল কত? হাফ m Vmax স্কয়ার ইকুয়াল টু h নিউ মাইনাস W0। তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের এই 2 নম্বর সমীকরণটা হলো দ্বিতীয় রূপ। আর যদি ধাতব পৃষ্ঠের নিবৃত্তি বিভব নিউ কম্পাঙ্কের জন্য ধাতব পৃষ্ঠের নিবৃত্তি বিভব v সাপেক্ষ 0 হয়, তখন আমরা লিখতে পারি Emax, অর্থাৎ ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি, সেটা ev0 এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ev0, অর্থাৎ এই সমীকরণটা থেকে Emax এর জায়গায় ev0 সমান h নিউ মাইনাস W0। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম ev0 ইকুয়াল টু h নিউ মাইনাস W0। এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে Emax ইকুয়াল টু h নিউ মাইনাস W0 এক নম্বর, হাফ m Vmax স্কয়ার ইকুয়াল টু h নিউ মাইনাস W0 2 নম্বর, এবং ev0 ইকুয়াল টু h নিউ মাইনাস W0 3 নম্বর। 1 2 3 যে কোনো সমীকরণকেই, যে কোনোটিকেই আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বলা হয়। এরপরে আমরা আলোক তড়িৎ সমীকরণের ব্যাখ্যা, এরপরে আমরা
যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো এক্সপ্লানেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা কোয়ান্টাম থিওরির সাহায্যে, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া যেটা আমরা আলোক তড়িৎ ক্রিয়ার যে আলোক তড়িৎ সমীকরণটা পেলাম, সেই ফটোইলেকট্রিক এফেক্ট তাকে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করি। আলোক তড়িৎ সমীকরণটা আইনস্টাইন আলোক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করেছিলেন। এক নম্বর হচ্ছে ইলেকট্রন, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এক নম্বর হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এই সর্বোচ্চ গতিশক্তিটা কার এবং কিভাবে, কার উপর কিভাবে নির্ভর করে? আমরা Emax সমান কত পেয়েছি? Emax equal to h nu minus w0। এবার একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো h nu মানে নিউ কম্পাঙ্কের আলো যদি ধাতব পৃষ্ঠে আপতিত হয়, সেই ধাতব পৃষ্ঠের ওয়ার্ক ফাংশন w0 ধ্রুবক, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, সেটাও ধ্রুবক, আর নিউ যদি নির্দিষ্ট কম্পাঙ্কের হয় সেক্ষেত্রে Emax ও ধ্রুবক। অর্থাৎ Emax ধ্রুবক হয়ে যাচ্ছে যদি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে h nu শক্তি নিয়ে আপতিত হয়, সেক্ষেত্রে যে ফটো ইলেকট্রনটা বেরোবে তার সর্বোচ্চ শক্তি, গতিশক্তি Emax ইকুয়াল টু ধ্রুবক। কেন না h ও ধ্রুবক, নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে নিউ ও ধ্রুবক, আর ধাতব পৃষ্ঠে যে ধাতব পৃষ্ঠে পড়ছে তার ক্ষেত্রে w0 ধ্রুবক। তাহলে Emax ইকুয়াল টু হয়ে যাচ্ছে ধ্রুবক। তুমি আলোর তীব্রতা যতই বাড়াও, কিন্তু সেটা কেবলমাত্র নির্ভর করছে তার কম্পাঙ্কের উপর, আর অন্য কোনো কিছুর উপর নির্ভর করছে না। অর্থাৎ আলোর তীব্রতা বাড়ালেও তার গতিশক্তি বাড়বে না। তরঙ্গ তত্ত্ব এটা ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু আইনস্টাইনের এই যে স্বীকার্য কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা যেটা আমরা দিচ্ছি, আইনস্টাইন যেটা ধরে নিয়েছিলেন যে h nu শক্তি নিয়ে আসছে এবং নির্দিষ্ট কম্পাঙ্কের উপর তার গতিশক্তি নির্ভর করে, অর্থাৎ আলোর তীব্রতার উপর নির্ভর করে না। এটা নির্ভর করছে যে কম্পাঙ্কের আলো নিয়ে আপতিত হচ্ছে তার উপর নির্ভর করছে। তীব্রতা বাড়ালেও কিন্তু Emax বাড়বে না। বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে ঠিকই, কিন্তু তার গতিশক্তি বাড়বে না। তাহলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আলোক তড়িৎ ক্রিয়া আইনস্টাইনের যে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করে ফেললাম। 2 নম্বর হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। প্রারম্ভ কম্পাঙ্ক যেটাকে আমরা বলেছিলাম μ0। প্রারম্ভ কম্পাঙ্ক আমরা বলেছিলাম μ0। প্রারম্ভ কম্পাঙ্কটা কি? যে ন্যূনতম কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে পড়লে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, সেটাকে আমরা বলছি প্রারম্ভ কম্পাঙ্ক। এবার আমরা জানি Emax কত? h nu minus w0। এইবার এই যে নিউ কম্পাঙ্ক নিয়ে আলো রশ্মিটা আপতিত হচ্ছে ফোটন কণার স্রোত হিসাবে, এই নিউ এর মান যদি ধীরে ধীরে আমরা কমাতে শুরু করি, তাহলে Emax ইকুয়াল টু h nu minus w0 সমীকরণ অনুসারে একটা সময় আসবে যখন Emax অর্থাৎ এর গতিশক্তিটা শূন্য হয়ে যাবে,
অর্থাৎ এই নিউ এর মান কমানো মানে এইচ নিউ এর গুণফলটা কমতে শুরু করবে। একটা সময় কি হবে, এইচ নিউ এর গুণফল W0 এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন কি হবে, ই ম্যাক্স এর মান শূন্য হয়ে যাবে, এবং যে কম্পাঙ্কে ই ম্যাক্স এর মান শূন্য হয়ে যাবে সেটাকে যদি আমরা নিউ জিরো ধরি, তাহলে আমরা লিখতে পারি, দেখো নিউ ইকুয়াল টু নিউ জিরো হলে ই ম্যাক্স জিরো হয়, যদি জিরো হয় তবে এইচ জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0, সেখান থেকে আমরা লিখতে পারি তোমার নিউ জিরো ইকুয়াল টু W0 বাই এইচ, নিউ জিরো ইকুয়াল টু লেখা যাবে W0 বাই এইচ। তাহলে এইটা হলো প্রারম্ভ কম্পাঙ্ক। অর্থাৎ এইবার আইনস্টাইনের এই যে সমীকরণটা আমরা নতুন রূপে পাবো, ই ম্যাক্স, অতএব ই ম্যাক্স ইকুয়াল টু কত হবে, এইচ নিউ মাইনাস, একটা লাইন লেখা যাক, এখান থেকে লেখা যাবে W0 সমান এইচ নিউ জিরো, সেখান থেকে আবার লিখতে পারি নিউ জিরো সমান W0 বাই এইচ। তাহলে এইচ নিউ মাইনাস W0 মানে কত, এইচ নিউ জিরো, তাহলে ই ম্যাক্স ইকুয়াল হলো এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, অর্থাৎ ই ম্যাক্স ইকুয়াল টু এইচ কমন নিলে নিউ মাইনাস নিউ জিরো। অর্থাৎ এটা হলো আইনস্টাইনের সমীকরণের আরেকটি বিকল্প রূপ। অর্থাৎ কার্য অপেক্ষক W0 ইকুয়াল টু এইচ নিউ জিরো, আর নিউ জিরোটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। অর্থাৎ নিউ কম্পাঙ্কটা ধীরে ধীরে কমাতে শুরু করলে একটা সময় নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি শূন্য হয়ে যাবে। সেই কম্পাঙ্কটা যদি নিউ জিরো হয় সেটাকেই আমরা বলছি প্রারম্ভ কম্পাঙ্ক। এর চেয়ে কম কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সেখান থেকে কোনো ইলেকট্রন, ফটো ইলেকট্রন নির্গত হবে না। 3 নম্বর, আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক আচরণ। আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক আচরণ। আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ, এখানে যে ফোটনটা এসে ইলেকট্রনের সঙ্গে সরাসরি সংঘর্ষ হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি স্থিতিস্থাপক সংঘর্ষ। আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণটা কিভাবে ব্যাখ্যা করছে কোয়ান্টাম থিওরি? না, ফোটনের ইলেকট্রনের সঙ্গে ফোটনের যে সংঘর্ষ সেটা পুরোপুরি স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং সঙ্গে সঙ্গে এই শক্তি হস্তান্তর হয়ে যাচ্ছে ফোটন থেকে ইলেকট্রনে, এবং সঙ্গে সঙ্গেই সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে। এই শক্তি হস্তান্তর এবং ইলেকট্রন বেরিয়ে আসার মধ্যে কোনো টাইম গ্যাপ থাকছে না। অর্থাৎ আপতন এবং ফোটন কণার আপতন এবং ইলেকট্রনের নিঃসরণের মধ্যে কোনো রকম কোনো টাইম গ্যাপ থাকছে না, এবং সেটাই এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখাচ্ছে। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক আচরণ, আলো পড়ার সাথে সাথে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ফোটো ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ হচ্ছে। স্থিতিস্থাপক অর্থাৎ আপতন এবং নিঃসরণের মধ্যে, ফোটনের আপতন এবং ইলেকট্রনের নিঃসরণের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকছে না। অর্থাৎ সরাসরি আলো পড়ার সাথে সাথেই ইলেকট্রন বেরিয়ে চলে আসছে। এটা অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ ও কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করছে। শেষ 4 নম্বর সেটা হচ্ছে আপতিত আলোর তীব্রতার উপর আলোক তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভরতা। আপতিত আলোর তীব্রতার উপর আলোক তড়িৎ প্রবাহের
নির্ভরতা, আলোক তড়িৎ প্রবাহের নির্ভরতা জিনিসটা কি না, যত তীব্রতা বাড়বে অর্থাৎ বেশি সংখ্যক ফোটন কণা এসে ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটাবে, তার ফলে বেশি সংখ্যক ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান বাড়বে। এটা কিন্তু কোয়ান্টাম তত্ত্ব সরাসরি ব্যাখ্যা করে দিচ্ছে। অর্থাৎ যত বেশি তীব্রতা বাড়া মানে বেশি সংখ্যক ফোটন কণা এসে আপতিত হবে, বেশি সংখ্যক ফোটনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ হওয়া মানে বেশি সংখ্যক ইলেকট্রন বেরিয়ে আসবে, তার ফলে কি হবে না আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মান বেড়ে যাবে। অর্থাৎ পরীক্ষালব্ধ ফলের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ তীব্র আলো পেলে প্রবাহ মাত্রার মান বেড়ে যায়, তাহলে আপতিত আলোর তীব্রতার উপর আলোক তড়িৎ প্রবাহের নির্ভরতাটা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা গেল। এই চারটে জিনিস, এক হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি কম্পাঙ্কের উপর নির্ভরশীল, নিউ নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়লে ই ম্যাক্স নির্দিষ্ট, তীব্রতা তুমি যতই বাড়াও গতিশক্তি বাড়বে না। প্রারম্ভ কম্পাঙ্ক যে ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, অর্থাৎ ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো থেকে আমরা পেলাম যদি নিউটা কমাতে শুরু করি একটা সময় কি হবে না ই ম্যাক্স জিরো হয়ে যাবে, তখন নিউটাকে নিউ জিরো বললে সেখান থেকে পেয়ে যাচ্ছি ডাব্লিউ জিরো ইকুয়াল টু এইচ নিউ জিরো, তার মানে ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। এটা হলো আমার আইনস্টাইনের দ্বিতীয় একটা সমীকরণের বিকল্প রূপ। এই প্রারম্ভ কম্পাঙ্ক আমরা ব্যাখ্যা করতে পারলাম। আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ, এখানে কি হচ্ছে না ইলেকট্রনের সঙ্গে ফোটনের সংঘর্ষ হচ্ছে পুরোপুরি স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং সঙ্গে সঙ্গে সংঘর্ষ হওয়ার সাথে সাথেই শক্তি পুরোপুরি ইলেকট্রনে হস্তান্তরিত হচ্ছে এবং ইলেকট্রন ধাতব পৃষ্ঠ ছেড়ে বেরিয়ে চলে আসছে, এর মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকছে না। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ ব্যাখ্যা করা যাচ্ছে। আপতিত আলোর তীব্রতার উপর আলোক তড়িৎ প্রবাহের নির্ভরতা কিরূপ না, যত তীব্রতা বাড়বে অর্থাৎ বেশি সংখ্যক ফোটন কণা এসে ধাতব পৃষ্ঠে আপতিত হবে এবং ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে বেশি সংখ্যক ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে চলে আসবে, যার ফলস্বরূপ তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে, যেটা পরীক্ষালব্ধ ফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই হলো কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা। এরপরে আমরা আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটাকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। আইনস্টাইনের সমীকরণটাকে লেখচিত্রের মাধ্যমে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ। আমাদের আইনস্টাইনের সমীকরণটা কি ছিল না EV0 এইচ নিউ মাইনাস ওমেগা জিরো একটা সমীকরণ ছিল। তাই লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ, লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ, লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি EV0 ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0, তাহলে বা এখানে লিখতে পারি V0 ইকুয়াল টু এইচ বাই ই নিউ মাইনাস W0 বাই ই। এবার এটাকে যদি আমরা একটা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে এখানে V0টা কি নিবৃত্তি বিভব, এই নিবৃত্তি বিভব কে যদি আমরা নিউ এর সঙ্গে অর্থাৎ এরকম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর V0 এবং এক্স অক্ষ বরাবর নিউকে যদি আমরা প্লট করি তাহলে এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে তোমার মূল বিন্দু, এটা মূল বিন্দু। এইবার দেখো এটাকে প্লট করলে y ইকুয়াল টু mx প্লাস c, সমীকরণটা কিরকম হবে? প্লট করলে এরকম হবে
অর্থাৎ এইটা হবে তোমার নিউ জিরো, অর্থাৎ ভিটা কখন জিরো হবে না, ভি জিরোটা কখন জিরো হবে যখন এইটা নিউ ইকুয়াল টু নিউ জিরো হবে। আর এইটার মান কত হবে, এটার মান হবে ডাব্লিউ জিরো বাই ই। এখানে একটা জিনিস লক্ষ্য করো, নতিটা কত, এই সমীকরণের নতি কত, নতি সমান এইচ বাই ই। এই সমীকরণটা এটা সরলরেখা সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি। তা নিউ ভার্সাস ভি জিরো, নিউ ভার্সাস ভি জিরোর যে সমীকরণটা, নিউ ভার্সাস ভি জিরোর যে লেখচিত্র, সেটা হবে কোনটা, এই সরলরেখাটা। এই সরলরেখা দিয়ে আমরা যে সরলরেখাটা নতি, নতি নতি সমান কত এইচ বাই ই। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ইটা হচ্ছে ইলেকট্রনিক আধান। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকও ধ্রুবক আর ইলেকট্রনিক আধানটাও ধ্রুবক। তাহলে আইনস্টাইনের সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে প্রতিটা ধাতুর ক্ষেত্রেই এই নতিটা কিন্তু একই থাকবে, এইচ বাই ইটা একই থাকবে। এটা ধাতুর উপর নির্ভর করছে না, প্ল্যাঙ্ক ধ্রুবক এবং ইলেকট্রনিক আধানের উপর নির্ভর করছে। তাহলে এই নতিটা একই থাকবে এইচ বাই। কিন্তু ধাতু যখন পাল্টে যাবে তখন তার নিউ জিরো এবং ডাব্লিউ জিরো বাই ই, অর্থাৎ নিউ জিরো আর ডাব্লিউ জিরো বাই ই সেদিকাংশ ওয়াই অক্ষ থেকে সেইটাংশ মাইনাস ডাব্লিউ জিরো বাই ই, এই দুটো মান পাল্টাবে কিন্তু নতি একই থাকবে। অর্থাৎ ডাব্লিউ জিরো বাই ই এটা পাল্টে যাবে, ধাতু পাল্টে গেলে নিউ জিরোটাও পাল্টে যাবে, কিন্তু তার নতি এইচ বাই ই এটা কিন্তু ধ্রুবক থেকে যাবে। তার সমস্ত ধাতুর ক্ষেত্রে এইচ বাই ই একই হবে। অর্থাৎ এই যে সরলরেখাগুলো আসবে সমান্তরাল সরলরেখা চলে আসবে, নিউ জিরো যদি বেড়ে যায় সঙ্গে সঙ্গে ডাব্লিউ জিরো বাই ই এটা বেড়ে যাবে। অর্থাৎ এই যে সরলরেখাটা আমরা পেয়েছি, এই সরলরেখার হয় সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। নিউ জিরো চেঞ্জ হয়ে গেলে ডাব্লিউ জিরো বাই ই এটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তাদের নতি একই থাকবে। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এটা পরিবর্তন হবে কিন্তু নতি একই থাকবে। এই হলো লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ। এটা মূলবিন্দু, এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক, নিউ হচ্ছে কম্পাঙ্ক, এটাকে আমরা বলছি কম্পাঙ্ক, কম্পাঙ্ক। আর এটা হচ্ছে নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভবটা এবার ওয়াই অক্ষ বরাবর প্লট করেছি। তাহলে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এই সমীকরণ অনুসারে সেইটাংশ হচ্ছে ডাব্লিউ জিরো মাইনাস ডাব্লিউ জিরো বাই ই। আর এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, এটা নিউ সমান যদি নিউ জিরো হয়ে যায়, এই নিউ জিরো বাই ই সমান ডাব্লিউ জিরো বাই শূন্য হয়ে যাবে, ভি শূন্য হবে। তার মানে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে নিউ জিরো এবং ডাব্লিউ জিরো বাই আলাদা হলেও প্রতিটা ধাতুর ক্ষেত্রে নতি কিন্তু একই হবে, অর্থাৎ এইচ বাই ই এর মান একই থাকবে। এবার হচ্ছে ই ম্যাক্সের সঙ্গে আর একটা লেখচিত্র আমরা আঁকবো, নিউ জিরো ই ম্যাক্স, ই ম্যাক্স, ই ম্যাক্স সমান এইচ নিউ জিরো মাইনাস এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। এটাও একটা আইনস্টাইনের সমীকরণ, এটা যেমন একটা আইনস্টাইনের সমীকরণ, এটাও তো একটা আইনস্টাইনের সমীকরণ। এইচ ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ জিরো, এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। অর্থাৎ ই ম্যাক্সের সঙ্গে যদি আমরা আঁকি তাহলে আমরা দেখতে পাবো লেখচিত্রটা এরকম হবে। অর্থাৎ ই ম্যাক্স, ই ম্যাক্স এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে নিউ, এটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে নিউ কম্পাঙ্ক, কম্পাঙ্ক। এটা হচ্ছে গতিশক্তি ই ম্যাক্স, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে গ্রাফটা কিনা নিউ জিরো যদি হয় তাহলে জিরো হবে, এখান থেকে শুরু হবে, গ্রাফটা হবে এইরকম। এইটা হচ্ছে নিউ জিরো, এই দিকটা হচ্ছে নিউ, তাহলে নিউ জিরো থেকে নিউ জিরো হলে শূন্য হবে, তাহলে নিউ জিরোতে গতিশক্তি শূন্য হয়ে যাচ্ছে, এটা গতিশক্তি, গতি শক্তি। তাহলে এই হলো দুটো গ্রাফ। আর এটা হচ্ছে তোমার মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। এই হলো লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণকে প্রকাশ, লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো
বিকিরণের দ্বৈত সত্তা, বিকিরণের দ্বৈত সত্তা, বিকিরণের দ্বৈত সত্তা অর্থাৎ ডুয়াল নেচার অফ রেডিয়েশন, ডুয়াল নেচার অফ রেডিয়েশন, বিকিরণের দ্বৈত সত্তা, বিকিরণের দ্বৈত সত্তা, বিকিরণের দ্বৈত সত্তা, dual nature of radiation, dual nature of radiation, বিকিরণের দ্বৈত সত্তা, বিকিরণের দ্বৈত সত্তা। যদি আলোক তরঙ্গকে কণার স্রোত হিসাবে আমরা ধরে নিই, আলোক তরঙ্গকে যদি আমরা তরঙ্গ রূপে কণা রূপে ধরে নিই, তাহলে কণা রূপে ধরলে আলোকে কণা রূপে ধরলে, কণা রূপে অর্থাৎ ফোটন কণা রূপে ধরলে কি কি ব্যাখ্যা করে? ব্যাখ্যা করে 1 নম্বর হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া। 2 নম্বর হচ্ছে কৃষ্ণ বস্তু বিকিরণ, কৃষ্ণ বস্তু বিকিরণ। 3 নম্বর হচ্ছে পরমাণু বর্ণালী। আলোকে যদি কণা রূপে ধরা হয় অর্থাৎ তরঙ্গ রূপে ধরলে, কণা রূপে ধরলে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে দিচ্ছে, কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করছে, পরমাণু বর্ণালী ব্যাখ্যা করে দিচ্ছে। আবার আলোকে তরঙ্গ রূপে ধরলে ব্যাখ্যা করে কি? 1 নম্বর ব্যতিচার, 2 নম্বর সমবর্তন, 3 নম্বর অপবর্তন ইত্যাদি। যখন আলোকে কণা রূপে ধরা হচ্ছে তখন সে আলোক তড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তু বিকিরণ, পরমাণু বর্ণালী ব্যাখ্যা করছে, কিন্তু ব্যতিচার, সমবর্তন, অপবর্তন ব্যাখ্যা করতে পারছে না। আবার আলোকে যখন তরঙ্গ রূপে ধরছে তখন তারা ব্যতিচার, সমবর্তন, অপবর্তন ইত্যাদি ব্যাখ্যা করছে, আলোক তড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তু বিকিরণ, পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারছে না। তার মানে কি দাঁড়াচ্ছে না, আধুনিক মতে বিকিরণ, আধুনিক মতে বিকিরণ কণারূপী এবং কখনো কণারূপী এবং কখনো কণারূপী। 1 নম্বর আধুনিক মতে বিকিরণ কণারূপী, 2 নম্বর তরঙ্গরূপী। অর্থাৎ আধুনিক মতে বিকিরণ কখনো কণার মতো, কণার স্রোতের মতো, আবার কখনো তরঙ্গের মতো। অর্থাৎ এই কণারূপী এবং তরঙ্গরূপী দুটো হলো একই জিনিস। এটাকেই বলা হচ্ছে বিকিরণের দ্বৈত সত্তা, অর্থাৎ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ডুয়াল নেচার অফ রেডিয়েশন। এটাকেই বলা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ বিকিরণ কখনো তরঙ্গরূপী, আবার বিকিরণ কখনো কণারূপী। কণারূপী হলে আলোক তড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তু বিকিরণ, পরমাণু বর্ণালী ব্যাখ্যা করে দিচ্ছে, আর তরঙ্গরূপী হলে ব্যতিচার, সমবর্তন, অপবর্তন ইত্যাদি ব্যাখ্যা করে দিচ্ছে। তাই বলা হচ্ছে আধুনিক মতে বিকিরণ কখনো তরঙ্গের মতো, আবার কখনো কণার স্রোতের মতো
অর্থাৎ তরঙ্গ তত্ত্ব এবং কণিকা তত্ত্ব পরস্পর বিরোধী নয়, বরং একই মুদ্রা, এপিড আর ওপিড। এটাকেই বলা হচ্ছে বিকিরণের দ্বৈত সত্তা। এটাকে বলা হয় ডুয়াল নেচার অফ লাইট বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল তরঙ্গ কণিকা দ্বিত্ব, এটাকেই বলা হচ্ছে তরঙ্গ কণিকা দ্বিত্ব। এটাকেই বলা হচ্ছে কখনো কণারূপী কখনো তরঙ্গরূপী। অর্থাৎ আধুনিক মতে কখনো বিকিরণ কখনো তরঙ্গের মতো, আবার কখনো কণিকা কণার স্রোতের মতো। অর্থাৎ তরঙ্গ তত্ত্ব কণিকা তত্ত্ব পরস্পর বিরোধী নয়, একই, বরং তারা একই মুদ্রার এপিড আর ওপিড। এটাকেই বলা হচ্ছে তরঙ্গ কণিকা দ্বিত্ব। এটাকেই বলা হচ্ছে তরঙ্গ কণিকা দ্বিত্ব। আচ্ছা, আজকের এ পর্যন্তই থাক। এর পরের দিন আমরা পদার্থ তরঙ্গ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা পদার্থ তরঙ্গ নিয়ে আলোচনা করব। বিকিরণের দ্বৈত সত্তাটা কি হলো না, কণারূপ এবং তরঙ্গরূপ। অর্থাৎ বিকিরণ তরঙ্গরূপী যেমন হবে কণারূপী হবে। এটাকেই বলা হচ্ছে তরঙ্গ কণিকা দ্বিত্ব।